নমস্কার, ভয়েস ফ্রম আফার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প আমাদের সেই সব মামাদের নিয়ে যারা আজ ধীরে ধীরে অবলুপ্তির পথে এগিয়ে চলেছে। ধীরে ধীরে, যাদের ভয়ে একসময় মানুষ সন্ত্রস্ত হয়ে থাকত, আজ তারা এই বিশ্ব সংসারে টিকে থাকার জন্য মানুষের অনুগ্রহের অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, আমি বাঘ মামাদেরই কথা বলছি। মানব সভ্যতার এই সর্বগ্রাসী ক্ষুধা আর শুধু বাঘেদের নয়, আরো অনেক জীব জন্তু পশু পাখিকে তাদের অবলুপ্তির পথে ঠেলে দিচ্ছে। এ যেন অনেকটা এই রকম যে আমরাই যেন ঠিক করে দিচ্ছি, আমরা মানুষরা, এই মানুষরাই ঠিক করে দিচ্ছি কারা এই বিশ্ব সংসারে ভবিষ্যতের জন্য বেঁচে থাকবে, কারা ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমাদের সংগ্রহশালায় থাকবে, আর কাদের আমাদের সংগ্রহশালায় না থাকলেও আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তবুও বিভিন্ন উদ্যোগকে সামনে রেখে আমরা আশা করতে পারি আমরা ভবিষ্যতে আবার আমাদের সেই পুরনো পৃথিবীকে কিছুটা হলেও হয়তো ফিরে পেতে পারব। সমস্ত সরকারি এবং বেসরকারি উদ্যোগকে সাধুবাদ এবং আন্তরিক সমর্থন জানিয়ে আমরা আজকে আমাদের পরিবেশনা শুরু করতে চলেছি। আজকের গল্প শ্রী রাজকুমার মৈত্রের লেখা মানুষ খেকো। যদি কোনো শিকারীর নরখাদক বাঘ শিকার করার ইচ্ছা থাকে, তবে তাকে আগে ভাবতে হবে গভীর রাতে সঙ্গীহীন অবস্থায় নরখাদকটাকে একেবারে মুখোমুখি দেখার বাসনা তার আছে কিনা। যদি থাকে, বা সে সময় যদি তার হৃৎপিণ্ডে কিছুমাত্র সাহস অবশিষ্ট থাকে রাইফেল তাক করে বাঘটাকে গুলি করার, তবেই যেন সে নরখাদক শিকারে যায়। নইলে বাড়িতে বিছানায় শুয়ে বড় বড় শিকারীর লেখা বই মুখস্থ করাই বুদ্ধিমানের কাজ। চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে নাকে রুমাল চেপে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, আর গভীর জঙ্গলে মানুষ খেকোর জন্য মাটিতে দাঁড়িয়ে অপেক্ষা করা কিন্তু এক কথা নয়। 1926 সালে নভেম্বর মাসে কয়েকটা দিনের কথা মনে আছে বলেই আজ আপনাদের এই উপদেশ দিতে পারছি। একসঙ্গে অনেকগুলো রাত আমাকে কাটাতে হয়েছিল দারুণ উৎকণ্ঠার মধ্যে। প্রতিটি মুহূর্ত জীবন নিয়ে জুয়া খেলেছি। হয় আমি মরব, নয় ওই মানুষ খেকো শয়তান বাঘটা মরবে। এই ছিল একমাত্র যুক্তি, একমাত্র প্রতিজ্ঞা। সে দিনগুলোর কথা আজও মনে হলে গায়ে কাঁটা দেয়। মধ্য ভারতের গহন অরণ্য আর পর্বত সংকুল মাটিতে দাঁড়িয়ে আমি কিভাবে মানুষ খেকো বাঘের মুখোমুখি হয়েছিলাম, সে দৃশ্য এতদিন পরেও কখনো কখনো আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই। ঘুম ভেঙে গেলে বড় অসহায় মনে হয়। গল্প লিখতে বসে তাই সেদিনের কথাগুলো
না লিখে পাচ্ছি না। মধ্যপ্রদেশের সুরগুজা নামে একটা রাজ স্টেট ছিল। সেই রাজ স্টেটের রাজধানী ছিল বৈকুণ্ঠপুর। রাজধানী বললাম এই কারণে যে সুরগুজার রাজা ওই বৈকুণ্ঠপুরেই থাকতেন। সুরগুজার রাজা অতি ভদ্র, অতি অমায়িক ব্যক্তি। তার আতিথেয়তায় কোনো ত্রুটি ছিল না। রাজা হিসেবে তিনি যতটা যোগ্য ছিলেন, শিকারী হিসেবেও তার সুখ্যাতি ছিল ততটাই। সুরগুজার মাটির নিচে নাকি গুপ্তধন আছে। গুপ্তধন বলতে ওই কয়লার কথাই বলছি। কয়লা, তামা, তেল সুরগুজার মাটির নিচে পাওয়া যেতে পারে বলে মনে করে তখন সেখানে বোরিং চলছে। দু এক জায়গায় কয়লা পাওয়াও গেছে। যেখানে কয়লা পাওয়া গেছিল সেই জায়গাটুকু রাজ্য সরকার সুরগুজার রাজার কাছ থেকে লিজ নিয়েছিলেন। আমি যখন সেখানে যাই তখন সেখানে কলিয়ারি পুরোপুরি চালু হয়ে গেছে। আমার কাকা সেই কলিয়ারিতে কাজ করতেন, আর আমি ছিলাম সুন্দরবনের কোতোয়ালিতে। কাকার কাজ ছিল কলিয়ারির স্টোর রুমের হিসেব রাখা, আর আমার কাজ লাঠি, সোটা আর বন্দুক নিয়ে আইন শৃঙ্খলা বজায় রাখা। কাকার সঙ্গে সম্পর্ক আমার চিঠিতেই। সেই যে বছর 5 আগে তার সঙ্গে দেখা হয়েছিল বোনের বিয়ের সময়, তারপর থেকে 5 বছর কেটে গেছে, আর দেখাই হয়নি। কাকা প্রায়ই চিঠিতে আমাকে তার কাছে যাওয়ার জন্য অনুরোধ করতেন। সুন্দরবনের জঙ্গল সুন্দর, তার নিজস্ব রূপও আছে, কিন্তু মধ্যপ্রদেশের জঙ্গল সে তুলনায় কম ভয়ঙ্কর নয়, ইত্যাদির লোভ দেখাতেন আমাকে মাঝে মাঝে। তবুও আমার যাওয়া হয়নি। কোতোয়ালিতে যারা চাকরি করে তাদের ছুটি বলে কিছু নেই। কাকার চিঠির উত্তরে আমি সেই কথাই জানাতুম। এমনি করেই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সকালে দৈনিক কাগজটার প্রথম পৃষ্ঠায় দেখলাম সুরগুজা স্টেটের নাম বড় বড় হরফে ছাপা হয়েছে। কৌতূহল হতে প্রথম থেকে পড়তে লাগলাম। কাগজ পড়ার সময় আমার অল্প, তবু কেন জানি না সেদিন কিছুতেই খবরটা শেষ না করে উঠতে পারলাম না। সারা খবর জুড়ে একটা কথাই বারবার লেখা হয়েছে, আর সেটা হচ্ছে এক মানুষ খেকো বাঘের অত্যাচারে সুরগুজা স্টেটের গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জোগাড়। এমনকি বাঘের ভয়ে কলিয়ারির কুলিরা রাত্রে ডিউটিতে যেতে ভয় পাচ্ছে। যাদের রাত্রে ডিউটি থাকে তারা দিনের আলো থাকতে থাকতে ডিউটিতে চলে যায়। অবশ্য যেখানে কাজ হচ্ছে সেখানে একটা পাওয়ার হাউস আছে, তাই সেখানে কোনো ভয় নেই। যত ভয় পাহাড়ি পথে। বাঘটা এত চতুর যে তাকে কেউ চোখে দেখেনি। যারা দেখেছে তাদের জীবন সংক্ষিপ্ত হয়ে গেছে অচিরেই। সুরগুজার রাজা বাহাদুর এক নাগাড়ে 2 মাস চেষ্টা করেও বাঘটার কেশাগ্র স্পর্শ করতে পারেননি। একবার নাকি তার নিজের জীবনও অল্পের জন্য রক্ষা পেয়েছে। বাঘটা এমন বেপরোয়া আর অসম সাহসী যে রাজা বাহাদুর যখন ইন্সপেকশন বাংলোর বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় তাকে আক্রমণ করে। কিন্তু রাজা বাহাদুরের গ্রেহাউন্ড কুকুর দুটো থাকাতে সে সুবিধা করতে পারেনি। কুকুর দুটোর তুমুল ডাকাডাকিতে বিরক্ত হয়ে বাংলোর বারান্দায় পা দিয়েও সে ছুটে পালিয়ে যায়। বারান্দাটা ছিল অন্ধকার, তাই রাজা বাহাদুর স্পষ্ট দেখতে পেলেন না বাঘটা। তবে কাগজের রিপোর্টারের কাছে তিনি বলেছেন যে বাঘটা উচ্চতায় একটা গাধার মতো, আর লম্বায় লেজ বাদে 8 ফুট হবে। ইতিমধ্যে বাঘটা নাকি 70 জন নিরীহ গ্রামবাসীকে উদরস্থ করেছে।
তাদের মধ্যে কলিয়ারির লোক 5 জন। মধ্যপ্রদেশের রাজ্য সরকার এবং সুরগুজার রাজা বাঘটাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। রাজ্য সরকার থেকে সারা ভারতের যে কোনো শিকারীকে আহ্বান জানিয়ে বলা হয়েছে যে যদি কেউ বাঘটাকে হত্যা করার জন্য সুরগুজায় যেতে চায় তাকে সর্বতোভাবে সাহায্য করা হবে। এমনকি যাতায়াতের ভাড়া ও থাকার জন্য খরচাও দেওয়া হবে। যতদিন শিকারী বনে জঙ্গলে থাকবে ততদিন তার পরিবারের দেখভালও সরকার বহন করবে। খবরটা খুব লোভনীয় মনে হয়েছিল আমার, তাই বিস্তারিত খবর চেয়ে কাকাকে চিঠি লিখলাম। 7 দিন কেটে গেল, সে চিঠির কোনো উত্তর এলো না। আমিও ক্রমশ ভুলে যেতে লাগলাম ব্যাপারটা। সেদিন সকালে কোতোয়ালিতে এসেছিলেন এসডিও সাহেব, যাতে খাঁটি ইংরেজ। কথায় কথায় শিকারের কথা উঠল। এসডিও সাহেব জানতেন আমি জঙ্গল ভালোবাসি এবং শিকারেও সিদ্ধহস্ত, তাই বললেন, তুমি শিকারী হয়েও মধ্যপ্রদেশের মানুষ খেকো বাঘটার কথা কাগজ মারফত জেনেও কি করে যে হাত গুটিয়ে বসে আছো তা তো ভেবে পাচ্ছি না। আমি হলে সরকারের ডাকে অনেকদিন আগেই সাড়া দিতাম। তবে হ্যাঁ, এ কথাও সত্যি যে সাধারণ বাঘ শিকার আর মানুষ খেকো বাঘ শিকার এক কথা নয়। গতকাল খবর পেয়েছি যে একজন বিদেশি শিকারী কয়েকদিন আগে সুরগুজায় মানুষ খেকোর বাঘটার শিকার করতে গিয়ে প্রথম দিনেই বাঘটার কবলে মারা পড়েছেন। আর সেই থেকে কোনো শিকারী ও পথ মারাতে চাইছে না। ভারতীয় শিকারী তো নয়ই। কথাটা এমন শ্লেষ মিশিয়ে বললেন এসডিও সাহেব যে আমার আর সহ্য হলো না। বললাম, ভারতীয় শিকারী বলতে আমাকেও বোঝায়, কিন্তু সাহেব মানুষ খেকো বাঘটার খবর পেয়েও আমি চুপচাপ বসে আছি তাকে বলেই চাকরির খাতিরে। আমি এখান থেকে ছুটি নিয়ে চলে গেলে তুমি যদি কাজ চালিয়ে দিতে পারো তবে আমি এখনই যেতে রাজি আছি। সাহেবের লাল মুখ আরো লাল হয়ে উঠল। তক্ষুনি আমার ছুটির ব্যবস্থা করে দিয়ে বললেন, তুমি প্রস্তুত হয়ে নাও, একটু পরেই যাতে রওনা হতে পারো তার ব্যবস্থা করে দিচ্ছি। সাহেব চলে গেলেন। সুযোগ এমনভাবে আমার জীবনে আগে কখনো আসেনি, তাই প্রথমটা হতচকিত হয়ে পড়েছিলাম। কিন্তু ঘন্টা 2 পরে এসডিও সাহেবের খাস পেয়াদা এসে জানালো যে মোটর প্রস্তুত। তড়িঘড়ি করে প্রয়োজন মতো কয়েকটা জিনিস আর আমার অতি প্রিয় রাইফেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। দিন 3 পর চিরিমিরিতে পৌঁছলাম ঠিক সন্ধ্যের মুখে। মধ্যপ্রদেশের ওই প্রান্তে চিরিমিরি হলো শেষ রেলওয়ে স্টেশন। ছোট্ট স্টেশনটার দুপাশে 250 ফুট উঁচু পাহাড়। শুনলাম ওই 2 পাহাড়ের পাদদেশে কলিয়ারি আর স্টাফ কোয়ার্টার পাহাড়ের শীর্ষে। যে দিক দিয়ে ট্রেন এলো সেই দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে কুরাসিয়া কলিয়ারি আর বাঁ দিকে প্রাইভেট কলিয়ারির নাম চিরিমিরি। আমার কাকা কুরাসিয়া কলিয়ারিতে কাজ করতেন। সেদিন রাত্রে কাকার কোয়ার্টারে থাকবো বলেই মনস্থ করেছিলাম, কিন্তু মুশকিল হলো স্টেশন থেকে কাকার কোয়ার্টার পর্যন্ত কোনো কুলি যেতে চাইল না। বলল, জেনে শুনে বাঘের মুখে জীবন দিতে পারবো না বাবু, আপনি রাতটা স্টেশনেই থাকুন, সকালে রোদ উঠলে যাবেন। এমনকি স্টেশন মাস্টারও নিষেধ করলেন,
কিন্তু আমার হাতে সময় নেই। একটা রাত কাকার কাছে থেকে পরের দিন আমাকে যেতে হবে বৈকুণ্ঠপুর। আমি রাজ অতিথি, সুতরাং রাজার সাথে দেখা করা সর্বাগ্রে প্রয়োজন। বাঘটা সম্বন্ধে তিনি অনেক কিছু হদিশও দিতে পারবেন। সমগ্র সুরগুজা স্টেট জুড়ে বাঘটা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে অবাধে, প্রচণ্ড তার দাপট। সুতরাং বাঘটাকে হত্যা করতে গেলে প্রথমে দেশ ও দেশের জঙ্গল পথঘাট সম্বন্ধে আমার একটা মোটামুটি ধারণা হওয়া দরকার। তারপর বাঘটার স্বভাব জানতে হবে। রাজা বাহাদুর এ সম্বন্ধে আমাকে সবচেয়ে ভালো খবর দিতে পারবেন বলেই আমার ধারণা। তাই বেশি দেরি করতে চাইছিলাম না। অনেক সাধ্য সাধনা করেও যখন আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য কেউ এগিয়ে এলো না, তখন একাই যাব মনস্থ করলাম। স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, মানুষখেকো বাঘটা কতদিন আগে কলিয়ারিতে উৎপাত করতে এসেছিল? স্টেশন মাস্টার বললেন, তা প্রায় দিন 15 আগে। কুরাসিয়ার ধাওড়া থেকে বাঘটা একটা কামিনকে ধরে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ধাওড়া থেকে বাবুদের কোয়ার্টার কত দূর? উত্তর পেলাম, 1/2 মাইলও না। কিছুক্ষণ চুপ করে থেকে কুরাসিয়া কলিয়ারির বাবু কোয়ার্টারে যেতে গেলে কিভাবে এবং কোন পথে যেতে হবে জিজ্ঞেস করাতে স্টেশন মাস্টার বললেন, আপনি কার কাছে যাবেন? কাকার নাম বললাম। দেখলাম স্টেশন মাস্টার কাকাকে বিলক্ষণ চেনেন। সুতরাং আলাপটা আরো জমে উঠল। আমাকে বললেন, আপনি আমার ঘরেই আজকের রাতটা কাটিয়ে দিন, কোনো অসুবিধা হবে না। কাল সকালে আমি লোকজন দিয়ে আপনাকে পাঠিয়ে দেবো। আপনার কাকা আমার বিশেষ বন্ধু। এতে আমি রাজি নই। স্টেশন মাস্টারকে আমার উদ্দেশ্যটা বলাতে তিনি গম্ভীর হয়ে গেলেন। বললেন, এ সম্বন্ধে আমি আপনাকে কিছু বলবো না, যা বলার আপনার কাকাই বলবেন। বললাম, আজই এখনই আমি কাকার কোয়ার্টারে যেতে চাই। আমার সঙ্গে টর্চ রাইফেল আছে, অন্ধকারে যেতে আমার কোনো অসুবিধা হবে না। আপনি কেবল পথটা আমায় বাতলে দিন। স্টেশন মাস্টার একটা কাগজে কলম দিয়ে এঁকে আমাকে পথের হদিশ বলে দিলেন। হিসাব করে দেখলাম আমাকে প্রায় মাইল 4 পথ অন্ধকারে যেতে হবে। তাতে কিছু যায় আসে না। সুন্দরবনে আমি মাইলের পর মাইল হেঁটেছি, সেখানে যখন ভয় পাইনি তখন এখানেও পাবো না। সাহসে বুক বেঁধে বেরিয়ে পড়লাম। আগেই বলেছি, পাহাড়ের পাদদেশে কলিয়ারি, সুতরাং 10 হাত অন্তর সেখানে বৈদ্যুতিক আলো ছিল। ঘটাং ঘটাং করে কয়লা লোড হচ্ছে, মেশিন চলছে, পাওয়ার হাউসের হিস হিস শব্দও আছে। এমন স্থানে বাঘ আসতে পারে না। দেখলাম আমার অনুমান সত্য। কলিয়ারির সাইডিংয়ে দল বেঁধে কুলিরা চলাফেরা করছে। .450 বোর হাই ভেলোসিটি রাইফেল। রাইফেলে বুলেট লোড করাই ছিল। আমার সুটকেস আর বেডিং স্টেশন মাস্টারের জিম্মাতে রেখে এসেছিলাম। সুতরাং আমাকে দেখে বোঝার উপায় ছিল না যে আমি একটু আগেই ট্রেন থেকে নেমেছি। আমাকে দেখে কুলিগুলো অবাক হয়ে তাকিয়ে রইল। ওদের দল বেঁধে থাকার কারণটা আমি আগেই অনুমান করেছিলাম। আমাকে রাইফেল হাতে দেখে ওদের বুঝি সাহসও হলো। নিজেদের মধ্যে ওরা যেন কি বলাবলি করতে লাগলো। আমি ভ্রুক্ষেপ না করে এগিয়ে চললাম। হাত ঘড়িতে দেখলাম 7টা বাজে। শীতকাল। মাথার উপরে নক্ষত্র খচিত উন্মুক্ত আকাশ থেকে শীত ঝরে পড়তে শুরু করেছে। কোটের কলার তুলে দিয়ে জোরে পা চালালাম। পাওয়ার হাউসের কিছু আগেই দেখলাম 4-6 ফুট আন্দাজ চওড়া একটা পথ
কুরাসিয়া পাহাড়ের গায়ে যেন লেপ্টে রয়েছে। এই পথটার কথাই স্টেশন মাস্টার আমাকে বলেছেন। তার দেওয়া কাগজের টুকরোটা আমার কাছেই ছিল। টর্চের আলোয় সেটা একবার দেখে নিয়ে হাঁটতে শুরু করলাম। প্রায় 250 ফুট উঁচু পথ আমাকে পেয়ে উঠতে হবে। পথটা যেন খোদাই করা, দুপাশের পাড় অন্তত 10-15 ফুট উঁচু। তাছাড়া পথটা 10-12 হাত অন্তর মোড় ঘুরেছে, সুতরাং টর্চ লাইটের আলো 10-12 হাতের বেশি যাচ্ছিল না। সামনের মোড়টা ঘুরেই যদি মানুষ খেকোটার মুখোমুখি হই তাহলে আশ্চর্য হবার কথা নয়। রাইফেলের সেফটি ক্যাচ তুলে দিয়ে আমি অতি সাবধানে এগোতে লাগলাম। দুপাশের উঁচু পাহাড়গুলো আরো মারাত্মক। বাঘটা যদি উপর থেকে ঝাঁপিয়ে পড়ে তাহলে? সাধারণ বাঘের স্বভাব যা হয় এক্ষেত্রে তা নাও হতে পারে। শুনেছি সে অসম সাহসী, বেপরোয়া, অতর্কিতে আক্রমণ করার আগে কোনো শব্দ করে না, মাটির সঙ্গে মিশে এগিয়ে আসে। 50 ফুট পর্যন্ত উঠে হাঁপিয়ে গেলাম। এমন খাড়াই পাহাড়ি পথে আমার হাঁটার অভ্যাস নেই। তার উপর পায়ে রয়েছে চামড়ার জুতো, প্রতি মুহূর্তে পিছলে যাবার আশঙ্কা করছিলাম। এই পথে আলো থাকা খুবই উচিত ছিল। কেন যে কলিয়ারি কর্তৃপক্ষ এ ব্যাপারে গাফিলতি করেছেন তা বুঝতে পারলাম না। একবার সামনে আর একবার দুপাশে উঁচু পাড়ের ওপর আলো ফেলতে ফেলতে এক পা করে এগোতে লাগলাম। প্রায় 1 ঘন্টা লাগলো পাহাড়ের শীর্ষ দেশে উঠে আসতে। এই শীতেও আমার কপালে বিন্দু বিন্দু ঘামের দেখা দিল। উপরে এসে পথটা সোজাসুজি এগিয়ে গেছে কতগুলো কোয়ার্টারের পাশ দিয়ে। দেখলাম উপরের সবটাই সমতল বলা চলে। চড়াই উতরাই আছে, তবে সেগুলো তেমন নয়। এ পথের শুরু থেকেই আলো, 20-30 হাত অন্তর লাইট পোস্ট। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এই সমতলে বাঘটা যদি আসে তবে সুবিধা আমারই। মুখোমুখি সংগ্রামে আমি তাকে পরাস্ত করতে পারবো। তখন রাত 7:45। কিন্তু নিস্তব্ধ নির্জন পরিবেশে পৌঁছে মনে হচ্ছিল যেন গভীর রাতে আমি একা শ্মশানের মধ্যে দিয়ে চলেছি। কোথাও জনপ্রাণী নেই। নিচ থেকে পাওয়ার হাউসের হিস হিস শব্দ বা কয়লা লোডিং এর আওয়াজ তাও আর শোনা যাচ্ছিল না। পাথুরে পথে আমার জুতোর হিলের শব্দটা কত দূর থেকে শোনা যাচ্ছিল কে জানে। বাঘটার দৃষ্টি আমার দিকে আকর্ষণ করার পক্ষে তা যথেষ্ট। তারপর আমি জোরে কাশলাম। আমার মতলবটা কাজে লেগে গেল। দেখলাম 2-1টা কোয়ার্টারের জানলা খুলে কৌতূহলী কয়েক জোড়া চোখ আমাকে গিলতে লাগলো। একজন তো জিজ্ঞেস করলো বাঙাল ভাষায়, ও মশায় যাবেন কই? আমি কাকার নাম করাতে ভদ্রলোক বললেন, নকুল বাবু আপনার কে হন? আগে কাকা, বুঝছি, নাকের সোজা সইলা যান। হাতে যখন বন্দুক আছে তখন বাঘে আপনারে খাইতে পারবো না। সইলা যান মশাই, তবে হাসপাতালের কাছ থেকে একটু সাবধানে চারিদিক দেখা যাবেন। সম্মতি জানিয়ে আমি এগিয়ে চললাম। ইতিমধ্যে রোগা পটকা একটা কুকুর আমার পিছু নিয়েছিল। যতবার কুকুরটাকে তাড়াই সে কিছুতেই যাবে না। তখন হাল ছেড়ে দিয়ে এগোতে লাগলাম। হাসপাতালটা একটা টিলার উপরে। টিলার নিচে ছোট বড় কয়েকটা ঝোপঝাড় দেখে বুঝলাম কেন সেই বাঙাল ভদ্রলোক আমাকে সাবধান করে দিয়েছিলেন। টিলার পাশ দিয়ে যখন যাচ্ছি তখন অযথাই গা কেমন ছমছম করতে লাগলো।
আমার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। তবে কি মানুষ খেকোটা আশেপাশেই আছে এবং আমাকেও দেখতে পেয়েছে? আমার গলায় তার দাঁত বসিয়ে দেওয়ার জন্য কি সে ওত পেতে আছে? ট্রিগারের ওপর আঙুল চেপে থমকে দাঁড়ালাম। কুকুরটাও দাঁড়ালো, তার কান খাড়া। গড় করে কুকুরটা বার দুই গর্জন করে লেজটা দুপায়ের মাঝখানে দিয়ে গুটিসুটি মেরে দাঁড়ালো। আমার অনুমান মিথ্যে নয়, বাঘটা নিশ্চয়ই ঝোপের কাছে লুকিয়ে আছে। বাতাস আমাদের দিক থেকে বইছিল বলে কুকুরটা ঠিক মতো গন্ধ পাচ্ছিল না। প্রায় মিনিট 10 চুপচাপ দাঁড়িয়ে থেকে অতি সাবধানে এগোতে লাগলাম। আমার পিছন থেকে আক্রমণের কোনো ভয় নেই, কারণ বাতাস বইছিল আমাদের দিক থেকে। বাঘ সবসময়ই হাওয়ার বিপরীত থেকে আক্রমণ করতে চায়। কুকুরটা আমার সঙ্গ ছাড়ল না, আমার পাশে পাশে চলল। টিলাটা অতিক্রম করতে প্রায় আধ ঘন্টা লাগলো। এবার পিছন দিকটায় নজর রাখতে হবে, এই কারণে একে বেঁকে চলতে লাগলাম। হাসপাতাল পেরিয়ে প্রায় 300 গজ দূরে একসার বাবুদের কোয়ার্টার দেখতে পেয়ে স্টেশন মাস্টারের দেওয়া কাগজটা দেখে নিলাম। হ্যাঁ, ঠিক এসেছি। ওই কোয়ার্টারগুলোর মধ্যে যে কোনো একটা কাকার। এবার জোরে পা চালালাম। এদিকটায় আর ঝোপঝাড় নেই, চড়াই উতরাইয়েরও কোনো বালাই নেই। সোজা পথটা চলে গেছে এঁকে বেঁকে। কেবল রাস্তার ডান দিকের জমিটা ঢালু আর কয়েকটা অগভীর খোঁদল রয়েছে বলে মনে হলো। যাই হোক, আমি মোটেও অসাবধান হইনি। বাঘের স্বভাব আমি জানি, অসাবধান হলেই সে অতর্কিতে আক্রমণ করতে ছাড়বে না। যখন কোয়ার্টারগুলোর কাছ বরাবর পৌঁছে গেছি, সেই সময় আমার ডান দিকের জমির দিকে তাকিয়ে কুকুরটা ভীষণ চেঁচাতে লাগলো। এ সময় দাঁড়ানো উচিত হবে না। বাঘটা যদি আমাকে আক্রমণ করতে চায়, তবে তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আসুক সে, লুকোচুরি খেলার অবসান হোক। হন করে কোয়ার্টারগুলোর কাজ বরাবর গিয়ে থমকে দাঁড়ালাম। কুকুরটা আমার পায়ের কাছে দাঁড়িয়ে বলির পাঁঠার মতো কাঁপতে লাগলো। সেই সঙ্গে আর্তস্বরে চিৎকার করতেও সে ভোলেনি। বাধ্য হয়ে ঢালু জমির দিকে টর্চের আলো ফেললাম। 5 ব্যাটারির টর্চ, সুতরাং দিনের আলোর মতো এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। যতদূর দেখলাম কিছুই চোখে পড়ল না। নিশ্চয়ই বাঘটা খোঁদলের মধ্যে আত্মগোপন করে আছে, এতে কোনো ভুল নেই। কুকুরটা চিৎকারে আরো অনেকগুলো কুকুর পরিত্রাহী চিৎকার করতে করতে ছুটে এলো। সংখ্যায় ওরা 7-8টা হবে। আমি নিজেকে অনেকটা নিরাপদ মনে করলাম। এবার সে যাত্রায় কুকুরের জন্য আমি রক্ষা পেয়েছি, সে বলতে দ্বিধা নেই। কোয়ার্টারগুলোর সামনে দাঁড়িয়ে ভাবছি কি করব, এমন সময় পরপর দুবার বন্দুকের আওয়াজ হলো। চমকে উঠলাম। কে গুলি করলো? এ তো ফাঁকা আওয়াজ মনে হচ্ছে। বন্দুকের আওয়াজ পেয়ে কুকুরগুলোর মনেও বল বেড়ে গেল। তাদের হৃৎপিণ্ডে যত শক্তি ছিল, সেই শক্তি তারা কাজে লাগিয়ে ফেলল। আমি বুঝতে পারলাম বাঘের আক্রমণের আর সুযোগ নেই। খোঁতলের ভেতর থেকে সে আর বেরিয়ে আসবে না। যে ভদ্রলোক জানলা দিয়ে বন্দুকের নল বাড়িয়ে ফাঁকা আওয়াজ করেছিলেন, তিনি জিজ্ঞেস করলেন,
কে মশাই আপনি? খুব সাহস দেখছি তো। এখনই তো বাঘের পেটে যাচ্ছিলেন। ভদ্রলোকের কণ্ঠস্বর শুনে আমি এগিয়ে গেলাম জানলার কাছে। ভেতরের আলো বাইরে এসে পড়েছে জানলা দিয়ে। আমি কাছে যেতেই আলোটা আমার মুখে পড়ল, আর সঙ্গে সঙ্গেই ভদ্রলোক আঁতকে উঠলেন। এ কি, তুই? ভদ্রলোক আর কেউ নন, আমার কাকা। বন্দুকটা হাতে নিয়ে কাকা ছুটে এসে দরজা খুলে দিলেন। আমি ভেতরে যেতেই সেই রোগাপটকা কুকুর ঝাঁপিয়ে ভেতরে ঢুকে পড়ল। কাকা বললেন, এ কি এ কি, এ ঘেউয়ে কুকুর ঘরে ঢুকলো যে? কুকুরটার মাথায় হাত বুলোতে বুলোতে বললাম, একে তাড়িও না কাকা, বেচারা সারাটা পথ আমাকে পাহারা দিয়ে নিয়ে এসছে, রাতটাও আমার কাছেই থাকুক। তারপর কাকা বেশ কিছুক্ষণ আমাকে বকাবকি করলেন স্টেশন থেকে একা আসার জন্য। বাঘটা নাকি নিঃশব্দে আসে, যাকে আক্রমণ করে তাকে টু শব্দটাও করতে দেয় না। কয়েকদিন আগের একটি ঘটনা কাকা উল্লেখ করলেন। দুই বন্ধু পাশাপাশি যাচ্ছিল ডিউটিতে। তখন সবেমাত্র সন্ধে হয়েছে। বাঘটা পথের ধারে একটা খোঁদলে আত্মগোপন করেছিল। দুই বন্ধুর একজন বিড়ি ধরাতে দাঁড়িয়ে পড়ল, অপর বন্ধুটি বুঝি কয়েক পা এগিয়ে গেছিল। ব্যাস, ওইটুকু সময়ের মধ্যে বাঘটা নিঃশব্দে পিছনের বন্ধুটির ঘাড় কামড়ে খোঁতলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। দেশলাইটা মাটিতে পড়ে যাওয়ার শব্দ হয়েছিল মাত্র। বন্ধুটি পিছনের দিকে ফিরে তাকিয়ে অবাক, কোথায় গেল তার বন্ধু? এমন সময় তার নজরে পড়ল পথের মাঝে চাপ চাপ রক্ত। তার আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা। প্রাণপণ শক্তিতে ছুটে পাওয়ার হাউসে গিয়ে লোকজনকে খবর দিল। সঙ্গে সঙ্গে প্রায় 200 কুলি হইচই করতে করতে ছুটে এলো। বাঘটা বিরক্ত হয়ে ততক্ষণে গা ঢাকা দিয়েছে। কুলিরা ছুটে এসে বন্ধুটির অর্ধভুক্ত মৃতদেহ পেল খোঁদলের মধ্যে। কাকার কাছে বাঘ সম্বন্ধে অনেক খবরই পেলাম। 10 দিন আগে বাঘটা এদিকে শেষবার এসেছিল, এবং সেদিন রাত্রে আবার এসেছে নিশ্চয়ই, নইলে কুকুরগুলো পরিত্রাহী চিৎকার করবে কেন? ট্রেনের ক্লান্তি শরীর মনকে প্রায় অবশ করে ফেলেছিল, নইলে সেই রাত থেকেই বাঘটার পিছু নিতাম, আর তাতে আমার কষ্ট অনেকটা লাঘব হয়ে যেত। শুনলাম বাঘটা প্রকাণ্ড, কিন্তু কত বড় সে সঠিক কেউ বলতে পারল না। পুরুষ বাঘ না বাঘিনী তাও জানতে পারলাম না। তাই সকালে সামনের খোঁদলটা পরীক্ষা করবার কথা ভেবেছিলাম। রাত তখন 4টে। এমন সময় বৈকুণ্ঠপুর থেকে মোটর নিয়ে হাজির হলো রাজার লোক। তারা গতকাল রাত্রে স্টেশনে গিয়ে আমার সাক্ষাৎ না পেয়ে স্টেশন মাস্টারের কাছে কাকার ঠিকানা নিয়ে এখানে চলে এসছে। তখন স্টেশন পর্যন্ত মোটর গাড়ি যাবার কোনো পথ ছিল না, সেজন্যই রাস্তায় গাড়ি রেখে প্রায় মাইল 5 ওদের হাঁটতে হয়েছে। তাই এত দেরি। সুরগুজা রাজার সেক্রেটারি সঙ্গে ছিলেন। তিনি বললেন, বাঘটাকে নাকি তারা আসার সময় দেখেছেন এখান থেকে 7-8 মাইল দূরে। কথাটা ঠিক বিশ্বাস হলো না। রাত 9টা নাগাদ সে এখানে আমাকে পিছু নিয়েছিল, এর মধ্যেই 7-8 মাইল দূরে চলে গেল। কুলিয়ারির মানুষের ওপর তার বৃত্তিস্না হলো নাকি? যাই হোক, ভেবে কাজ করার মতো সময় ছিল না। যাবার জন্য প্রস্তুত হতে লাগলাম। এই সময় ড্রাইভার বললে, গাড়ির রেডিয়েটরটা ফুটো হয়ে গেছে। সেই কথা শুনে সেক্রেটারি সাহেবের মাথায় হাত। রেডিয়েটর সারাতে কতটা সময় লাগবে কে জানে। এতে কিন্তু আমার সুবিধা হলো। বাঘের পায়ের ছাপ, ইংরেজিতে যাকে বলে পাগমার্ক, তা পরীক্ষা করবার সুযোগ পাব। দিনের আলো ফুটতেই রাইফেলটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম।
যে পথে গতকাল রাত্রে আমি এসেছি সমস্ত পথটা পরীক্ষা করে হিম হয়ে গেলাম। মানুষ খেকোটা সারা পথ আমাকে অনুসরণ করেছে। যেখান থেকে কুকুরটা আমার সঙ্গী হয়েছে সেখানে বাঘটা যতটা সম্ভব দূরত্ব বজায় রেখেছে, কারণ কুকুরটা যে আমাকে বাঘের অতর্কিত আক্রমণ থেকে সাবধান করে দেবে সেটা সে আগেই অনুমান করেছিল। এর জন্য তার আফসোসও হয়েছিল নিশ্চয়ই। পায়ের ছাপ পরীক্ষা করে বুঝলাম বাঘটা পুরুষ বাঘ এবং পূর্ণবয়স্ক। লম্বায় 7 ফুট হবেই, 8 ফুট হলেও অবাক হব না। একটা পূর্ণবয়স্ক বাঘের গায়ে যে কত শক্তি তা সাধারণ মানুষের পক্ষে অনুমান করা কঠিন, তবে একটা উদাহরণ দিলে কিছুটা হয়তো বুঝতে পারা যায়। একটা পূর্ণবয়স্ক মোষ যেটা দুবেলা 14 সের দুধ দিত, তাকে এক রাত্রে বাঘটা হত্যা করে তার ঘাড়টা কামড়ে তুলে প্রায় 1.5 মাইল জঙ্গলের মধ্যে টেনে নিয়ে গেছে। তাহলে বুঝে দেখো বাঘটার গায়ে কত শক্তি। বিড়াল যেমন ইঁদুর মুখে করে নিয়ে যায় তেমনি করেই টেনে নিয়ে গেছে। পাগমার্ক পরীক্ষা করে কোয়ার্টারে ফিরতে ঘন্টা 2 বোধহয় দেরি হয়েছিল। ইতিমধ্যেই দূর গাঁও থেকে লোক ছুটে এসছে খবর নিয়ে। অবশ্য খবরটা দিতে এসছিল কাকাকে, কারণ তার বন্দুক আছে, সবাই জানতো। ভেবেছিল কাকাকে খবর দিলে তিনি নিশ্চয়ই বন্দুক নিয়ে বাঘটাকে মারতে যাবেন। খবরটা হলো গতকাল রাত্রে বাঘটা নাকি একজন গ্রামের লোকের ঘরের দরজা ভেঙে তার বউটাকে টেনে নিয়ে গেছে। বিশ্বাস করতে পারলাম না, এও কি সম্ভব? ঘরের দরজা ভেঙে কখনো বাঘ ঢুকতে পারে? তক্ষুনি রাইফেলটা নিয়ে লোকগুলোর সঙ্গে বেরিয়ে পড়লাম। কাকিমা সঙ্গে টিফিন ক্যারিয়ারে খাবার দিয়ে দিলেন, সুতরাং চিন্তার কিছু রইল না। সেক্রেটারি সাহেব বললেন তারা মোটর গাড়ির রেডিয়েটার ঝালাই করে নিয়ে সন্ধ্যে নাগাদ বৈকুণ্ঠপুর যাওয়ার পথে বাতিয়াচোরা ইন্সপেকশন বাংলোয় আমার জন্য অপেক্ষা করবেন। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে উক্ত ইন্সপেকশন বাংলোর দূরত্ব নাকি মাত্র 5 মাইল। কথাবার্তা বলে আমরা বেরিয়ে পড়লাম। সেই দেহাতি লোক দুটো, আমি আর আমার গত রাত্রের একমাত্র সঙ্গী সেই রোগাপটকা কুকুরটা। যাবার সময় কুকুরটাকে 2 হাত গড়া রুটি খাইয়ে নিয়েছিলাম। ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানিয়ে কুকুরটা আমার পিছু নিলে। ভেবেছিলাম মাঝপথ থেকে হয়তো সে ফিরে যাবে, কিন্তু পরে আমার ভুল ভেঙে দিয়েছিল ও। হাঁটছি তো হাঁটছি, বড় বড় গভীর নালা, খাড়াই পাহাড় অন্তত 6 খানেক পেরিয়ে যখন দেহাতে অর্থাৎ গ্রামে গিয়ে পৌঁছালাম তখন বেলা 2। এর নাম 7-8 মাইল। মাইল সম্বন্ধে দেহাতি লোকের জ্ঞান দেখে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। ভাগ্যিস সেটা ছিল শীতকাল, নইলে মানুষ খেকো শিকার করার স্বাদ আমার পথ চলাতেই মিটে যেত। যাই হোক, গ্রামে পৌঁছে দেখলাম প্রায় 25 লোক আমার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। আমি যেতেই ওরা আমাকে সর্বপ্রথম নিয়ে গেল মড়িটার কাছে। গ্রাম থেকে 150 গজ দূরে গ্রামের মেয়ে ফুলমতির অর্ধভুক্ত দেহটা উপুড় হয়ে একটা ঝোপের পাশে পড়েছিল। ঝোপটা ছিল চাষের জমির পাশেই। একটা সরু পথ সেই জমিটার পাশ কাটিয়ে চলে গেছে যে গভীর জঙ্গলের মধ্যে। সবচেয়ে অসুবিধা হলো আশেপাশে এমন কোনো গাছ নেই যার ওপর মাচান বেঁধে বসতে পারি। অগত্যা 20 গজ দূরে 6 ফুট খাড়াই একটা পাথরের ওপর বসবো বলে মনস্থ করলাম। এই পাথরটাকে বেষ্টন করে মেহেন্দি কাটা ঝোপ ছিল, যেগুলো উচ্চতায় আমার হাঁটু পর্যন্ত হবে।
এছাড়া পাথরটার পিছন দিকটা খুব খাড়াই এবং সমতল নয়, ফলে পিছন থেকে পাথরটার উচ্চতা 8 ফুট হবে। বাঘটা পিছন থেকে যাতে আমায় আক্রমণ না করতে পারে সেজন্য লোকগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব কাঁটা ঝোপ কেটে সেদিকটায় বিছিয়ে দিতে বললাম। তারা তখনও আমার মতলব বুঝতে পারেনি, তাই সঙ্গে সঙ্গেই কাজে লেগে পড়ল। আমি তখন গায়ে ফিরে ফুলমতির কুঁড়ে ঘর পরীক্ষা করবার কাজে লেগে পড়লাম। ফুলমতির ঘরের দরজাটা খুবই পলকা, উঁয়ে নিচের অংশটা ঝরঝরে করে দিয়েছে। বাঘটা আঁচড়ে এবং থাবার ঘায়ে দরজাটা অনায়াসেই ভেঙে ফেলেছে। ফুলমতি তখন ভয়ে আদমরা, চিৎকার করবার ক্ষমতাও সে বোধহয় হারিয়ে ফেলেছিল। ফুলমতির স্বামী সে রাত্রে বাড়ি ছিল না, জমির ফসল নিয়ে সকালে গিয়েছিল চিরিমিরি বাজারে। পরের দিন দুপুর নাগাদ তার ফিরে আসার কথা ছিল। ফুলমতির স্বামী থাকলে হয়তো সে রাত্রে তাকে অমনভাবে নির্মম বাঘটার হাতে মরতে হতো না। বেচারি ফুলমতি। ফুলমতির স্বামী আমি আসার ঘণ্টাখানেক আগে ফিরে এসে সদ্য বিয়ে করা স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে খুবই মুষড়ে পড়ল। সে কিছুতেই ঘরে ছেড়ে যাবে না। আমাকে বলল, বাবুজি, আমার স্ত্রী যখন বাঘের হাতে মরেছে তখন আমিও মরতে চাই। এ ঘরেই আমি শোবো, বাঘটা আমাকে টেনে নিয়ে যাক। ভাঙা দরজা আমি কিছুতেই মেরামত করব না। লোকটাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে বাঘের ওপর প্রতিশোধ না নিয়ে এভাবে আত্মহত্যার কোনো যুক্তি নেই। আমি বাঘটাকে সুযোগ পেলে নিশ্চয়ই হত্যা করব, কিন্তু লোকটা কিছুতেই শুনল না। বললে, আপনার কাছে আমি কৃতজ্ঞ বাবুজি, কিন্তু বাঘটা মরুক কি বাঁচুক, আজ থেকে আমি কখনো ঘরের দরজা বন্ধ করব না। বুঝলাম আমার চেষ্টা বৃথা। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে দেখে আমি বাঘের পায়ের ছাপ পরীক্ষা করে নিলাম। হ্যাঁ, সেই মানুষ খেকোটার পায়ের ছাপই বটে। সেই ছাপ আমি সকালেই দেখেছি আমার কাকার কোয়ার্টারের সামনে খোঁদলের মধ্যে। বেলা 4টে নাগাদ আমি পাথরটার উপর গিয়ে বসলাম। গায়ে গরম টুইডের কোট ছিল, সুতরাং শীতে বিশেষ কষ্ট হবে না তাই মনে করেছিলাম। কিন্তু রাত 8টা বাজতে সে ভুল ভেঙে গেল। খোলা মাঠে হু হু করে ঠান্ডা হাওয়া আমার হাড়গুলো যেন ঝাঁঝরা করে দিতে লাগলো। উহ, কি শীত! আমার পিছন দিকটা সম্বন্ধে আমি খুবই সজাগ ছিলাম, কিন্তু এদিকে আকাশে মেঘ দেখা দিল, ফলে আমার দৃষ্টিশক্তি একেবারে বেকার হয়ে পড়ল। এমনটা হবে আগে কল্পনা করতে পারিনি। আকাশ যদি পরিষ্কার থাকতো তবে চাঁদ আর তারার আলোয় আমার অনেক সুবিধা হতো, কিন্তু এমন অবস্থায় ইচ্ছে করে নিজেকে যেন বাঘের মুখে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে টর্চ আছে এই যা ভরসা, কোথাও এতটুকু শব্দ হলেই আলো ফেলে দেখে নিচ্ছি। ডান হাতের আঙুল তো ট্রিগারের উপর আছে। আমি যখন পাথরের উপর উঠে বসি তখন গ্রামের প্রত্যেকেই নিষেধ করেছিল। বৃদ্ধ মোড়ল বলেছিল, বাবুজি, তুমি খুব সাহসী তা আমি স্বীকার করছি, কিন্তু এভাবে মানুষ খেকো জানোয়ারটার জন্য পাথরের উপর বসো না। ও হচ্ছে শয়তানের অনুচর, কেন নিজের জীবনটা নষ্ট করবে? আমি বৃদ্ধকে রাইফেলটা দেখিয়ে শুধু বলেছিলাম, এটা থাকতে আমি শয়তানকেও ডরাই না। বৃদ্ধ মনক্ষুণ্ণ হয়ে দলবল নিয়ে ফিরে গিয়েছিল। এখন সেই বৃদ্ধের কথাই বারবার মনে হতে লাগলো। আশ্চর্য, শীতকালে এমন হঠাৎ মেঘ এলো কোত্থেকে?
সমুদ্রের কাছে পিঠে থাকলে না হয় কথা ছিল, কিন্তু মধ্যপ্রদেশের আকাশে অসময়ে মেঘ দেখলে অবাক লাগারই কথা। যাকগে ও কথা, বাঘটা কোন দিক দিয়ে আসবে ভাবতে লাগলাম। খোলা মাঠে ভেতর দিয়ে, না আমার পিছন দিয়ে। আমার পিছন দিকে ছিল সেই রাস্তাটা, ওই দিকটায় জঙ্গল পাতলা, ওই দিক দিয়েই বাঘটা আসতে পারে, নচেত গ্রামের দিক দিয়ে। গ্রামের দিক দিয়ে এলেই ভালো, কেননা কুকুরগুলো নিশ্চয়ই চিৎকার করে আমাকে জানিয়ে দেবে। আমার কুকুরটাও গ্রামের মোড়লের বাড়িতে আছে। তাছাড়া আমাকে সাহায্য করবে বনের অন্যান্য জীব জানোয়ার, যেমন সম্বর, চিতল, ময়ূর আর হায়না শিয়ালের দল তো আছেই। ভাবতে ভাবতে শুকনো পাতার ওপর একটা ভারী পায়ের আওয়াজ হলো মনে হলো। আমি হুঁশিয়ার হয়ে বসলাম। আমার শরীরের সমস্ত তন্ত্রী সজাগ হয়ে উঠল। বহু আকাঙ্ক্ষিত সেই শয়তান এসেছে। হয় আমাকে সে হত্যা করবে, নয় আমি তাকে ভবনদী পার করে দেব। আওয়াজটা পিছনের জঙ্গল থেকে এলো মনে হলো। ঘাড় ঘুরিয়ে তাকালাম। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। টর্চটা জ্বালবো কিনা ভাবছি, এমন সময় দমকা হাওয়ায় আমার হাত কেঁপে উঠল। লাইট জ্বালাতে পারলাম না, তার আগেই আকাশের সমস্ত বুক চিরে বিদ্যুৎ খেলে গেল। সেই আলোতে আমি দেখতে পেলাম, আমি যাকে মানুষ খেকো বলে অনুমান করেছিলাম, সেটা জঙ্গলের মুদ্দাফরাস হায়না। আমাকে সে দেখতে পেয়েছিল, বিকট একটা হাসি দিয়ে তাই ভোঁ করে দৌড় মারল। আমি বুঝলাম পাথরের ওপর বসা আমার উচিত হয়নি। হায়নাটা যখন দেখতে পেয়েছে, তখন বাঘটাও দেখতে পাবে। মানুষ খেকো বাঘ মানুষের মতোই চালাক। জেনে শুনে সে নিশ্চয়ই আমাকে গুলি করার সুযোগ দেবে না। যতক্ষণ এই কথাগুলো ভাবছি, ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেল। বড় বড় ফোঁটা পড়তে শুরু করলো। শুধু তাই নয়, বৃষ্টির ফোঁটাগুলো চারিদিকে এমন আওয়াজ তুলতে লাগলো যে আমি পড়লাম মহা ফাঁপড়ে। সে সময় যদি বাঘটা আসে, তবে বুঝতেই পারবো না কি করি। আকাশের যা অবস্থা, তাতে সারা রাতে বৃষ্টি থামবে বলে মনে হয় না। এ অবস্থায় পাথরের ওপর বসে থেকে লাভ নেই। তাছাড়া বাতাসের গতিবেগ এমন প্রচন্ড আকার নিল যে রাইফেল বাগিয়ে ধরাও মুশকিল। উপায়ন্তর না দেখে পাথর থেকে নেমে টর্চের আলো জ্বেলে গ্রামের দিকে পা বাড়ালাম। বাঁ হাতে টর্চ আর ডান হাতে রাইফেল। বাঘটা তখন কোথায় আমি জানি না। যদি কাছে পিঠে কোথাও থেকে থাকে, তাহলে সে নিশ্চয়ই আমার উপর নজর রেখেছে। আমার ভাগ্য খুব ভালো যে পথটা সমতল ছিল। বুদ্ধি করে তাই ঝোপঝাড়গুলো এড়িয়ে যেতে লাগলাম। তার উপর প্রতি পদক্ষেপে
চারিদিকে তীক্ষ্ণ নজর রেখেছি। যখন গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি, এমন সময় একদল কুকুর পরিত্রাহী চিৎকার করে উঠল। সে চিৎকার অনেকটা আগের রাতের মতো। তখন বৃষ্টিটা সবে থেমেছে, একেবারে থামেনি, ওই ইলসে গুড়ির মতো ঝিরঝির করে ঝরছে। টর্চের আলো নিভিয়ে থমকে দাঁড়ালাম। না, দাঁড়িয়ে থাকা উচিত হবে বলে মনে করলাম না। বসে পড়লাম। বাঘটা এতক্ষণে এসেছে, গ্রামের উপর দিক দিয়েই এসেছে। আমি আছি গ্রামটার পিছন দিকে। চট করে মাথায় বুদ্ধি খেলে গেল। সমানে কুকুরগুলো চিৎকার করে চলেছে। সেই ফাঁকে আমি একটা ছোট্ট পাথরের ওপর টর্চ লাইটটা জেলে গ্রামের দিকে মুখ ফিরিয়ে গুঁড়ি মেরে ছুটে অন্তত 20 হাত দূরে মাটির ওপর উপুড় হয়ে শুয়ে পড়লাম। আমার নজর রইল গ্রামের দিকে। বাঘটা যদি আসে, তবে যেদিক দিয়েই আসুক আমি দেখতে পাবো। আলো দেখে নিশ্চয়ই সে কৌতূহলবশত থমকে দাঁড়াবে। আমি আছি টর্চের 20 হাত পিছনে, সুতরাং আমার ওপর তার নজর পড়বে না। মিনিটের পর মিনিট কেটে যেতে লাগলো। তারপর এক সময় এলো সেই চরম মুহূর্ত। আমি যা ভেবেছিলাম, বাঘটা গ্রামের ভিতর দিয়ে ছুটে বেরিয়ে এলো পিছন দিকে। এসে সামনেই টর্চের আলো দেখে সে থমকে দাঁড়ালো। আমার কাছ থেকে তখন তার দূরত্ব মাত্র 50 গজ। আমার দিকে চোখ পড়ার আগেই তার 2 চোখের মাঝখানে লক্ষ্য করে ট্রিগার টেনে দিলাম। তার পরের 15 মিনিট যা হলো তা মনে করে লিখতে গেলে আজও আমার বুকের রক্ত হিম হয়ে যায়। আমি আশা করেছিলাম যে আমার .450 বোরের হাই ভেলোসিটির নিরেট গুলি খেয়ে বাঘটা সঙ্গে সঙ্গেই পরলোক যাত্রা করবে, কিন্তু তা মোটেই হলো না। গুলি খেয়ে প্রচণ্ড গর্জন করে শূন্যে লাফ দিয়ে আছাড় খেয়ে পড়ল ছোট্ট একটা ঝোপের ওপর। রাগে আত্মহারা হয়ে ঝোপটাকে ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলো, আর এমন রক্ত হিম করা আওয়াজ করতে লাগলো যা শুনে মনে হচ্ছিল সে যেন তার সবচেয়ে বড় শত্রুকে পায়ের তলায় পিষে মারছে। শেষে বাঘটার সমস্ত রাগ গিয়ে পড়লো আমার টর্চ লাইটটার উপর। ঝোপটাকে ছিঁড়ে খুঁড়ে শেষ করে লাফিয়ে এলো আমার টর্চের উপর। আমি প্রমাদ গুনলাম, টর্চের আলোটা নিভে গেলে আমার চোখে আধার আরো ঘন হবে, তখন কিছুই দেখতে পাবো না। সুতরাং এ অবস্থায় বাঘটাকে কিছুতেই টর্চের ওপর আক্রমণ করতে দেব না। বাঘটা যখন 10 মিনিট ধরে ঝোপটাকে টুকরো টুকরো করছিল, সেই ফাঁকে আমি আমার রাইফেলে বুলেট ভরে নিয়েছি, বিপদের সময় যাতে পরপর 2টো গুলি ছুড়তে পারি। বাঘটা যখন আমার টর্চের 5 হাতের মধ্যে এসে পড়েছে, সেই সময় তার সাদা বুকটা লক্ষ্য করে গুলি করলাম। এবার সে আর চিৎকার করতে পারল না। বিশ্রী একটা ঘর ঘর শব্দ করে মাটিতে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমি সোজা হয়ে দাঁড়িয়ে শয়তানটার মৃতদেহে রাইফেলের শেষ বুলেটটি ঢুকিয়ে দিলাম। রাইফেলের প্রথম আওয়াজ আর তারপরেই বাঘের রক্ত হিম করা গর্জন শুনে গ্রামবাসীরা ভেবেছিল বাঘটা বুঝি আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। 10 মিনিট পরে দ্বিতীয়বার রাইফেলের আওয়াজ শুনে এবং হঠাৎ বাঘের গর্জন থেমে যেতে
তাদের বুকে সাহস ফিরে এলো। তারপর তৃতীয়বার রাইফেলের আওয়াজ হতেই তারা হইচই করতে করতে মশাল আর বর্ষা নিয়ে যে যার ঘর থেকে বেরিয়ে দলবদ্ধভাবে আমার কাছে ছুটে এলো। বাঘটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের কি আনন্দ। বৃষ্টি শুরু হলো, বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকতে লাগলো ঘন ঘন। তবু তারা নাচতে ভুলল না। মশালগুলো নিভে গেল সে খেয়ালও নেই। অনেক কষ্টে তাদের থামানো গেল। বাঘের মৃতদেহটা ধরাধরি করে ফুলমতির ঘরের সামনে এনে রাখা হলো। আমার তখন শীতের কাঁপুনি ধরেছে। ফুলমতির ঘরে আগুন জ্বেলে হাত পা আগুন সেঁকতে লাগলাম। বৃদ্ধ মোড়ল খানিকটা মহুয়ার রস এনে বললে, বাবুজি, এটা সব খেয়ে ফেলো, দেখবে কাঁপুনি থেমে যাবে, নির্বিবাদে খেয়ে ফেলো। বৃদ্ধের কথা মিথ্যে হলো না। আধ ঘন্টার মধ্যেই কাঁপুনি থামল। সে রাতটা গ্রামের কেউ ঘুমায়নি। রাত ৩টের পর বৃষ্টি থেমে যেতে বৃদ্ধ মোড়লের আদেশে 4 গ্রামবাসী চারিদিকে ছুটল খবর দিতে। জঙ্গল দিয়ে যেতে তখন আর কারোর ভয় নেই। একটা মাত্র লণ্ঠন নিয়ে যে কোনো পথে তারা যেতে পারে। ভোরের আলো ফুটে উঠতে ফুলমতির স্বামী লোকজন নিয়ে ফুলমতির দেহটা নিয়ে গেল দাহ করতে। আমি আর দেরি না করে বাঘটাকে মাপজোপ করতে লাগলাম। দেহের দৈর্ঘ্য 8 ফিট 10 ইঞ্চি, রং গাঢ় হলুদ ডোরাকাটা, লোম তেলতেলে এবং বড় বড়। বাঘটার মাথায় প্রথমে বুলেটটা লেগেছিল, ফলে মাথার পিছন দিকের হাড় চৌচির হয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বুলেটটা বাঘের হৃৎপিণ্ড ছেঁদা করে দিয়ে পিঠ ফুঁড়ে বেরিয়ে গেছে, আর তৃতীয়টা পেট ফুটো করে দিয়েছে। খবরটা টেলিগ্রামের মতো চারিদিকে ছড়িয়ে পড়তে হাজার হাজার লোক পরের দিন বাঘটাকে দেখতে এলো। সুরগুজার রাজাও এলেন। অবশ্য তিনি যখন এসে পৌঁছলেন তখন বাঘের চামড়া ছাড়ানো হয়ে গিয়েছে। সেই চামড়াটা আমি রাজাকে উপহার দিয়েছিলাম। এইখানে বলে রাখা দরকার যে আমার রাতের সেই রোগাপটকা কুকুরটাকে আমি কখনো ত্যাগ করিনি। তাকে সঙ্গে নিয়েই এসেছিলাম আমার কর্মস্থলে। মাসখানেক নিয়মিত খাওয়া দাওয়া করে তার স্বাস্থ্য যে কোনো কুকুরের চেয়ে ভালো হয়েছিল। আর তার মতো প্রভুভক্ত সাহসী কুকুর বাকি জীবনে আমি আর একটিও পাইনি। আদর করে আমি তার নাম দিয়েছিলাম পালোয়ান। পালোয়ান আমার কাছে তার জীবনের শেষ দিন পর্যন্ত ছিল।